গুড মর্নিং ফ্রম অক্সফোর্ড। কেমন আছেন সবাই? আজ 22nd অফ ফেব্রুয়ারি, স্যাটারডে, আর আমরা যাচ্ছি অক্সফোর্ড আর বাথ এই দুটো সিটি এক্সপ্লোর করতে। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। আর ব্রেকফাস্টে আজকে আছে মাশরুম চিজ অমলেট, কারণ এটা বেশ অনেকক্ষণ পেটটা ভরা রাখে। আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের ক্যাবও চলে এসেছে। আমরা অনেক আগে থেকেই ক্যাবটা বুক করে রেখেছিলাম আর এখন আমাদের যেতে হবে পিক আপ পয়েন্টে। এখন বাজে ওই সকাল 7টা মতো আর বাইরেটা বেশ হালকা হালকা কুয়াশাচ্ছন্ন আর আজকে টেম্পারেচার ওই 10 ডিগ্রি অ্যারাউন্ড হবে। আমাদের বাড়ি থেকে পিক আপ পয়েন্ট পৌঁছতে মোটামুটি সময় লাগবে 15 মিনিটের মতো। আর এখন বাজে ডট সকাল 7:15 আর আমরা পৌঁছে গেছি পিক আপ লোকেশনে। আর আমরা যাচ্ছি একটা লোকাল ট্রাভেল এজেন্সির সাথে। আর এই পুরো ট্রিপটাতে আমাদের খরচা পড়ছে 40 পাউন্ড পার পারসন করে। আর এখানে না একটা জিনিস আমি দেখেছি, এখানে আপনার প্রত্যেকটা ট্রাভেল এজেন্সিতেই একটা অফার এরা প্রোভাইড করে, আর্লি বার্ড অফার বলে, যেখানে আপনি যদি অনেক আগে থেকে টিকিট বুক করে রাখেন, মানে আর কি বুকিংটা কমপ্লিট করে রাখেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি কিছুটা করে এরা ছাড় দেয়। তো আমাদের 5 পাউন্ড পার পারসন করে ছাড় পড়েছে, তো দুজনের মিলে লেগেছে টোটাল 70 পাউন্ড। আর এই আমাদের বাসও চলে এসেছে। এখন বাজে ওই 8:15-20 মতো। আমরা ওয়েট করছি বাসে আর 8:30 নাগাদ আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমাদের অক্সফোর্ড পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা মতো। আর বাসে উঠেই আমাদের একটা প্রোভাইড করেছে এরা বুকলেট বা আইটিনারি টাইপের, যে কোন কোন সাইট সিইংগুলো আমাদের ইম্পর্টেন্ট বা দেখার জন্য। আর এখান থেকে এরা সমস্ত রকম কিছু স্ন্যাক্স, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এইগুলোরও এরা ব্যবস্থা রেখেছিল। আর দেখুন চারপাশেটা খুব সুন্দর লাগছে দেখতে। कैसे बताए कि तुझको चाहे यारा बता ना पाए, हाँ बातें दिलों की देखो जो बाकी आके तुझे समझाए, तू जाने ना तू जाने ना। সবাই খুবই মজা করতে করতে যাচ্ছে। প্রায় 140 জনের ওপর আমরা গেছিলাম, দুটো বাস ছিল। এখন বাজে সকাল 10:30 মতো আর কিছুক্ষণের মধ্যেই আমরা অক্সফোর্ড পৌঁছে যাব। আর এখন বাজে সকাল 11টা, আমরা পৌঁছে গেছি অক্সফোর্ড। আর অক্সফোর্ডে এসে প্রথম যে জায়গাটায় যাব সেটা হলো অ্যাসমোলিয়ান মিউজিয়াম। অ্যাসমোলিয়ান মিউজিয়ামকে বলা হয় ব্রিটেনের ফার্স্ট পাবলিক মিউজিয়াম। আর এখন যেখানে আমরা এন্ট্রি করব এটা 350 বছরের পুরনো একটা মিউজিয়াম। এবং এই এলাইস অ্যাসমোল বলে একজন এই মিউজিয়ামের ফাউন্ডার, এবং ওনার নাম অনুযায়ী এটার নাম হয়েছিল অ্যাসমোলিয়ান মিউজিয়াম। এবং এখানে কিন্তু এন্ট্রি ফি আপনাকে কিছুই দিতে হবে না, পুরোটাই ফ্রি। বাট এখানে কিছু ডোনেশন বক্স আছে ভেতরে, আপনি যদি চান আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। তো চলুন ঘুরে দেখাই অ্যাসমোলিয়ান মিউজিয়ামের ভেতরটা। তো চলুন প্রথমে আপনাদেরকে নিয়ে যাই ইজিপ্ট আর সুদান এর সংরক্ষণ কক্ষে। প্রথমে ঢুকেই আপনাদের চোখে পড়বে এই স্ট্যাচুটি। এটি হলো গড মিনেট, যিনি অ্যানসিয়েন্ট ইজিপ্টে পূজিত হতেন ফার্টিলিটি আর হারভেস্টিংয়ের জন্য।
আর এখানে ডিসপ্লে করা আছে ইজিপ্টের বিভিন্ন মন্দির বা স্থাপত্যর খনন কার্য থেকে উদ্ধার হওয়া সেই সময়ের ব্যবহৃত বিভিন্ন সব জিনিসপত্রগুলি। আর ওয়ার্ল্ডের প্রথম লেখার প্রচলন শুরু হয় ইজিপ্ট ও মেসোপটেমিয়া সভ্যতায়, এবং প্রথম লেখার জন্য মানুষরা সেই সময় কী ধরনের জিনিস ইউজ করত এবং সময়ের সাথে সাথে তার কী রকমের কী পরিবর্তন হয়েছিল সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এবার যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় র্যাম অফ অ্যামুন রে, এবং এটি তৈরি করেছিলেন রাজা তাহারকা। আর এই যে পশুটি আপনি এখানে দেখতে পাচ্ছেন পশুর মতো, এটাকে বলা হয় রাম, যেটি এক ধরনের শিপ আর কি, যেটা রিপ্রেজেন্ট করে গড অফ সান আর এয়ারকে। আর রাজা তাহারকা তার পুরো রাজত্বকালে এই সিম্বলিক চিত্রকল্পটি বহুবার ব্যবহার করেছেন তার পাওয়ার এবং স্ট্রেংথ এই জিনিসগুলোকে ইভোক করার জন্য। আর এটি হলো মামি অফ মেরেসামুন, যিনি টেম্পল অফ অ্যামুনের একজন সিঙ্গার ছিলেন, এবং এনার কফিনের গায়ে বিভিন্ন রকমের রং এবং চিত্রকলার যে ব্যবহার সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং এই প্রাচুর্যতার জন্যই এইটা প্রমাণ করে বা এটা মনে করা হয় যে ইনি একজন এলিট ক্লাস থেকে বিলং করতেন। আর এখানে তুলে ধরা হয়েছে বিবর্তনের চিত্র, মানে ফার্স্ট স্পিসিস অফ হিউম্যান আর এখনের স্পিসিসের সাথে তো অনেক তফাৎ, তো সময়ের সাথে সাথে কি পরিবর্তন হয়েছে, বিবর্তন কিভাবে হয়েছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এটি দেখুন, এটি 5000 বছরের পুরনো একটি ভিলেজের মডেল, যেটি মনে করা হয় যে নিওলিথিক অ্যালপাইন লেক সাইড ভিলেজগুলো কীরকম হতো। নিওলিথিক মানে হলো নব্যপ্রস্তর যুগের সময় মানুষরা কীরকমভাবে তাদের ভিলেজগুলোকে স্ট্রাকচার দিত বা কীরকম মডেল ছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে, এবং লেক সাইড ভিলেজগুলো থেকে পাওয়া তাদের বিভিন্ন রকম ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন টুলস সেগুলোই এখানে ডিসপ্লে করা আছে। এই হলো সামনে থেকে। আর এখন যে আমরা সেকশনটায় চলে এসেছি এটা এশিয়ান কান্ট্রির জন্য। তো বিভিন্ন এশিয়ান কান্ট্রি যেমন বার্মা, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই সব জায়গা থেকে কী এরা কালেকশন আছে সেই জিনিসগুলি এখানে ডিসপ্লে করেছে। আর এখন দেখুন এই অপূর্ব কাজ করা সুন্দর এই দরজাটি, এটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান স্টাইলের যে ডিজাইন সেইটাই অনুযায়ী এখানে করা হয়েছে, এবং এর যে ব্যবহৃত কাঠটা সেটা পুরোটাই আনা হয়েছিল ইন্ডিয়া থেকে। আর এখন আমরা চলে এসেছি ইউরোপিয়ান ইন্ডিয়ান যেসব জিনিসগুলো ইউজ হতো সেই সময়। এরকম জিনিস কিন্তু আমাদের বাড়িতেও কিছু আছে। সবার বাড়িতেই এই সময় আর কি থাকে। বিভিন্ন রকম পোর্সেলিন বা সেরামিকের যেসব জিনিসগুলো ইউজ হতো সেই জিনিসগুলোই এখানে ডিসপ্লে করেছে, এবং এখানে ঢুকে তো আমার মনে হচ্ছিল কি আমি কোনো একটা শোরুমে চলে এসেছি। মানে হিউজ কালেকশন প্রচুর, মানে একদম পরপর ভর্তি, আর দেখে শেষ করা যাবে না। আর আমি যতটা দেখালাম আপনাদের এই মিউজিয়ামের, তা 0.001%ও নয় পুরো মিউজিয়াম, যেটা কভার করতে মোটামুটি একদিনেরও বেশি সময় লাগার কথা।
এবার চলুন আপনাদের ঘুরে নিয়ে আসি দ্য আর্ট অফ নেদারল্যান্ড এই পোর্শনটা থেকে। কোনটা ছেড়ে কোনটা দেখবো সব দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, কিন্তু কন্ডাক্টেড ট্যুরের এই এক সমস্যা, সময় একদমই কম থাকে। তাই এবার আমাদের বেরিয়ে যেতে হবে নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে এলাম অ্যাসোলিয়াম মিউজিয়াম থেকে। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন পিটস রিভার মিউজিয়ামের উদ্দেশ্যে। আর এখানে এই এক সমস্যা, কোনো রকম কোনো টোটো, ভ্যান, রিক্সা কিছু পাওয়া যায় না। তো এই ছোটো ছোটো ডিস্টেন্সগুলো পায়ে হেঁটেই কভার করতে হয়, অনেকটা সময় তাতেও খেয়ে যায়। তো চলুন, চলে এসেছি আমরা পিটস রিভার মিউজিয়াম। আর এটারও এন্ট্রি ফি একদমই ফ্রি। এর আগে যেখানে গেছিলাম সেটা ছিল সবটাই নন লিভিং থিংসের ওপর ডিপেন্ড করে। আর এখন যেখানে আমরা যাচ্ছি পিটস রিভার মিউজিয়াম, এটা কিন্তু টোটালটাই লিভিং ওয়ার্ল্ডের ওপর ডিপেন্ড করে তৈরি। প্রথমে ঢুকেই আপনাদের চোখে পড়বে একটা বিশাল আকৃতির এই স্কেলিটনটা। এটা ওয়ার্ল্ডস লার্জেস্ট অ্যানিমাল ব্লু হোয়েলের যে জ পোর্শন, সেই জয়ের স্কেলিটনটাই এখানে ডিসপ্লে করা আছে। আর এই হলো ডাইনোসরের স্কেলিটন। আর এইটা দেখুন, লার্জেস্ট লিভিং বার্ড অস্ট্রিচের স্কেলিটন। এখানে একটা অস্ট্রিচের যে এগ, সেটাকেও এখানে সংরক্ষণ করা হয়েছে। আর এইবার এখানে দেখুন মেরুদণ্ডী প্রাণীদের যে ডিফারেন্ট টাইপ অফ স্কিন, এগুলো এদের পরিবেশের সাথে মানানোর জন্য কিভাবে এরা অ্যাডাপ্ট করেছে, বা পরিবেশের সাথে মানাবার জন্য এই টাইপের স্কিন যেগুলো হয় সেগুলো কীভাবে ওদের হেল্প করছে, সেই জিনিসটাই এখানে ডিসপ্লে করেছে। এই সব জিনিসগুলো এক্সপ্লেন করতে এক একটা ভিডিও হয়ে যাবে, তো পুরোটা এক্সপ্লেন করা তো পসিবল না। যতটা শর্টে সংক্ষেপে বলা যায় সেটাই বলছি। আর আমরা সবাই তো পড়েছি এটার ব্যাপারে, ডারউইনস প্রিন্সিপাল অফ ন্যাচারাল সিলেকশন, সেটাই এখানে বুঝিয়ে বলা হয়েছে। এবার দেখুন অ্যাডাপ্টেশন, মানে পরিবেশের সাথে যে মানানোর ক্ষমতা এবং কীভাবে সেইটার চেঞ্জ এনেছে একটা বিভিন্ন পশুর দেহে, এবং পরিবেশের সাথে মানাবার জন্য সে নিজেকে কীভাবে অ্যাডাপ্ট করেছে, সেটাই এখানে পুরো ডিসপ্লে করা আছে। আর এটা বাচ্চাদের জন্য একদম আদর্শ জায়গা, ভীষণ এনজয় করেছে তো আমার মেয়ে। আর সে তো কোনটা ছেড়ে কোনটা টানবে, কি করবে, মানে ভেবেই পাচ্ছে না। এখানে অবশেষে বসেছে স্টোন আর্ট, ছোট ছোট ছেলেমেয়েরা সব স্টোন আর্ট করেছে, সেগুলো এখানে সাজানো আছে, সেগুলো দেখছে। আর এবার দেখুন এখানে ডাইনোসরের বিভিন্ন স্পিসিস, তারা বিভিন্ন সময় পরিবেশের সাথে অ্যাডাপ্ট করার পর তাদের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে বা ইভলিউশন হয়েছে,
সেটাই এখানে ডিসপ্লে করা হয়েছে যে কীভাবে তাদের চেঞ্জ এসেছে তাদের স্ট্রাকচারালি তাদের বডির মধ্যে বা ইন্টারনালি, সেইটাই এখানে পুরো পোর্ট্রে করা আছে আর কি। তো চলুন, আমরা বেরিয়ে গেছি পিস রিভার মিউজিয়াম থেকে। এবার আমাদের অক্সফোর্ড ছেড়ে বেরিয়ে যেতে হবে নেক্সট ডেস্টিনেশন বাথ সিটির উদ্দেশ্যে। তো অক্সফোর্ড আমরা ভালোই ঘুরলাম, বাট হাতে যদি আরেকটু বেশি সময় থাকতো আর একটু বেশি করে ঘোরা যেত এদিক ওদিক। তো সময় তো একদমই নেই, ১টার সময় আমাদের বাস ছেড়ে দেবে। চলুন সেদিকে যাওয়া যাক। আর নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে বাথ সিটিতে পরবর্তী একটি ব্লগের সাথে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।